আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা তোমাদের সকলকে। আজ ২১শে ফেব্রুয়ারি। কেন এই ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবসও বলা হয়ে থাকে? কেন এই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস, এর পিছনে ইতিহাস কি আছে এবং এর যে কেন এটি পালন করা হচ্ছে, এই বছরের ২০২৩ সালে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম কি আছে এবং ভারতবর্ষ কিভাবে এই ২১শে ফেব্রুয়ারি পালন করে, প্রত্যেকটা জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তোমরা জানো যে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং সমস্ত বাঙালির কাছে এই দিনটি একটি গৌরব উজ্জ্বল দিন হিসেবে পালন করা হয়ে থাকে। শুধু গৌরব উজ্জ্বল দিন না, এই দিনটা শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কেন শহীদ দিবস হিসেবে পালন করা থাকে, এর পিছনে একটা ইতিহাস আছে, সেটাও আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই দিন থেকেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত এবং বাংলা যে বাঙালি জনগণের কাছে ভাষা আন্দোলনের এই যে দিনটা একটা গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। তো আজকে কিন্তু সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করা হচ্ছে, যেটা ২১শে ফেব্রুয়ারি পালন করা হয়। তো আমরা এই যে ২১শে ফেব্রুয়ারিকেই কেন হঠাৎ বেছে নেওয়া হলো এবং কেনই বা ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবসও বলা হচ্ছে, তো এর পেছনে কিন্তু একটা ইতিহাস আছে। তো সেই ইতিহাস জানতে গেলে আমাদের যেতে হবে ১৯৪৭ সালে, অর্থাৎ ঠিক যেই সময় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তোমরা জানো ১৯৪৭ সালে ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় এবং ১৪ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। তো ২০০ বছরের ইংরেজ শাসনের কিন্তু মুক্ত ঘটে, কিন্তু সেই পাশাপাশি অবিভক্ত ভারতবর্ষকে কিন্তু দুভাগে ভাগ করে দিয়ে গিয়েছিল। একটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান আর একটা হচ্ছে ইস্ট পাকিস্তান। এবং এই যে ইস্ট পাকিস্তান, এটাই কিন্তু এখন বাংলাদেশ হিসেবে আমরা জানি, যেটা ১৯৭১ সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের পরে কিন্তু ইস্ট পাকিস্তানের অর্থাৎ পাকিস্তানের কাছ থেকে কিন্তু ইস্ট পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল এবং এটি বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তো এখানে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ তোমরা জানো যে ১৯৪৭ সালে র্যাডক্লিফ কিন্তু দুটো লাইন তৈরি করেছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই র্যাডক্লিফ লাইন, এইদিকে একটা এদিকে একটা। তো অর্থাৎ এইদিকে ওয়েস্ট পাকিস্তান এবং এদিকে ইস্ট পাকিস্তান। পাকিস্তান কিন্তু এরকম দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এই যেমন বিভক্ত দেখছো, দুদিকে কিন্তু মুসলিম ভাষাভাষী যে জনগণের সংখ্যাগরিষ্ঠ থাকার জন্য এইভাবে কিন্তু ভাগ করা হয়েছিল। কিন্তু ভাগ করা হলেও ওয়েস্ট পাকিস্তানের সঙ্গে ইস্ট পাকিস্তানের কিন্তু একটা বিস্তর ফারাক ছিল। সেটা তোমরা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছ। এটা কিন্তু শুধুমাত্র দূরত্বের যে ডিস্টেন্স সেই ফারাক না, পাশাপাশি এদের খাদ্য, বাসস্থান, ভাষা, সংস্কৃতি প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়েস্ট পাকিস্তানের মানুষের সঙ্গে ইস্ট পাকিস্তানের মানুষ কিন্তু আলাদা ছিল। কারণ ইস্ট পাকিস্তানে কিন্তু যে সমস্ত যে বসতি বেশি ছিল, তার মধ্যে বাঙালি কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছিল। তো এখানে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ১৯৪৮ সালে পাকিস্তান সরকার ঘোষণা করে দেয় যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি উর্দু হয়, তাহলে ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তান দুটোই কিন্তু রাষ্ট্রভাষা হয়ে যাচ্ছে উর্দু। কিন্তু যেহেতু ইস্ট পাকিস্তান অর্থাৎ এখনকার যে বাংলাদেশ, তখন কিন্তু ইস্ট পাকিস্তান নামে ছিল এবং তখন তাদের যে মাতৃভাষা, তাদের মাতৃভাষা ছিল বাংলা। এবং তারা কিছুতেই কিন্তু মেনে নিতে পারছিল না যে উর্দু একটা তাদের কাছে একটা অজানা যে ভাষা, এবং তাদের উপর কিন্তু তারা জোর করে চাপিয়ে দিচ্ছিল। তো এই চাপ বরদাস্ত করতে না পেরে তারা কিন্তু চেয়েছিল যে উর্দু ভাষা যে পাকিস্তানের রাষ্ট্রভাষা থাক এবং পাশাপাশি বাংলাকেও সেই স্বীকৃতি দেওয়া হোক, অর্থাৎ বাংলা ভাষাও কিন্তু উর্দু ভাষার পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে তারা কিন্তু দাবি করতে থাকে। এবং এই দাবি কিন্তু প্রথম যিনি জানিয়েছিল, তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তানের যে অ্যাসেম্বলি, যে গণপরিষদ, সেখানে কিন্তু তিনি প্রথম ১৯৪৮ সালে জানিয়েছিল যে বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম ইস্ট পাকিস্তানের যে জনবসতি, সেখানে বাঙালি যে মানুষজন বসবাস করে এবং তারা তাদের যে ভাষা, তাদের ছোটবেলা থেকে যেটা তারা শিখছে, সেই ভাষা কোনো রকম ভাবে তারা ফেলে দিতে পারে না। এবং তারপরে কিন্তু তারা চেয়েছিল যে এই বাংলা ভাষাটাকে কিন্তু উর্দু ভাষার পাশাপাশি যে রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু পাকিস্তান যে গভর্নমেন্ট তখন ছিল, তারা কিন্তু নাছোড়বান্দা যে উর্দু ভাষাটাকেই রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে হবে। এবং তার ফলস্বরূপ ১৯৪৮ সালে সারা ইস্ট পাকিস্তান জুড়ে কিন্তু পুরো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ইস্ট পাকিস্তান জুড়ে কিন্তু একটা বিভিন্ন দিক থেকে কিন্তু মিছিল, প্রতিবাদ
কিন্তু যে আয়োজন করা হয়েছিল, প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল, মিছিল বেরিয়েছিল যে বাংলা ভাষাকে কোনোভাবেই তারা ফেলে দিতে পারে না এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। তো এই সময় কিন্তু তখন দেখেছিল যে পাকিস্তান গভর্নমেন্ট দেখছে যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থাৎ ইস্ট পাকিস্তানের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে, তখন সেই সময় কিন্তু ইস্ট পাকিস্তানে তারা 144 ধারা জারি করে দিয়েছিল। এখানে কিন্তু 144 ধারা জারি করে দিয়েছিল এবং এই 144 ধারা জারি করার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যে আন্দোলনের মিছিল বেরিয়েছিল এবং তার মধ্যে একটা বিশেষ মিছিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ওপর কিন্তু যেহেতু 144 ধারা ছিল, তো পুলিশ কিন্তু পাকিস্তানের যে পুলিশ ছিল সেই পুলিশ কিন্তু ছাত্রদের উপর গুলি বর্ষণ করেছিল এবং সেখানে কিন্তু মারা গিয়েছিলেন রফিক, জব্বর, সফিউর, সালাম এবং বরকত সহ অনেক প্রাণ কিন্তু হারিয়েছিল এই ভাষা আন্দোলনের জন্য এবং তার জন্য এই দিনটা কিন্তু শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। যদিও পরবর্তীকালে 1954 সালে যখন ভোট হয়েছিল, প্রাদেশিক যে ভোট হয়েছিল, সেখানে কিন্তু সংযুক্ত ফ্রন্ট যখন জিতেছিল অর্থাৎ ক্ষমতা এসেছিল, তখন কিন্তু পাকিস্তান যে গভর্নমেন্ট মেনে নিয়েছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হবে, তো তখন থেকে কিন্তু এই আন্দোলনটা শিথিল হয়ে পড়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে 17 নভেম্বর 1999 সালে জাতিসংঘ কর্তৃক এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21 ফেব্রুয়ারিকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ বাংলাদেশের কিন্তু যে ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং এই পর্যন্ত এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটা বিস্তর ইতিহাস কিন্তু বহন করে আসছে এবং এইটা কিন্তু হুট করে কিন্তু এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পালন করবে জাতিসংঘ, এটাও কিন্তু হুট করে কিন্তু সিদ্ধান্ত উপনীত হয়নি, কারণ এটাও কিন্তু বহু দিন পর অর্থাৎ বাংলাদেশের যে ভাষা আন্দোলন চলেছিল 1948 সাল থেকে চলছিল এবং তারপরে এসে যে কানাডায় বসবাসকারী কানাডার ভ্যাঙ্কুভার শহরে দুজন বাঙালি ছিল, একজনের নাম রফিকুল ইসলাম এবং একজনের নাম আব্দুস সালাম। এই দুজন কিন্তু উদ্যোগ নিয়েছিল এবং উদ্যোগ নিয়ে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার আবেদন জানিয়ে তখনকার জাতিসংঘের যে মহাসচিব ছিল কোফি আন্নান, তার কাছে 1998 সালে একটি কিন্তু লিখিত জমা দিয়েছিল, আবেদনপত্র জমা দিয়েছিল এবং তার পরবর্তী সময় 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় এবং এইখানে 188খানা দেশ কিন্তু সমর্থন জানিয়েছিল। অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের যে ভাষার জন্য যে মানুষ এত আন্দোলন বা এত কষ্ট করেছে বা এত প্রাণ ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই যে রক্ত ঝরানো দিনটাকেই তারা কিন্তু যে 188খানা যে দেশ তারাও কিন্তু মেনে নিয়েছিল। অর্থাৎ যে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে তাদের কোনো আপত্তি নেই এবং তারা কিন্তু সেখানে শিলমোহর জানিয়ে দিয়েছিল এবং তারপরের থেকেই অর্থাৎ 2000 সালে 21 ফেব্রুয়ারি থেকে কিন্তু জাতিসংঘ যে সদস্য সমূহ রয়েছে তারা কিন্তু এই দিনটা অর্থাৎ 21 ফেব্রুয়ারি দিনটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে এবং পাশাপাশি বাংলাদেশ সরকার কিন্তু যখন 1971 সালে ইস্ট পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল ওয়েস্ট পাকিস্তান থেকে এবং বাংলাদেশ নতুন একটা দেশের কিন্তু মর্যাদা পেয়েছিল, তার পরবর্তী থেকে কিন্তু বাংলাদেশ এই দিনটাকে অর্থাৎ এই যে 21 ফেব্রুয়ারি দিনটাকে, যেই দিন গুলি চালানো হয়েছিল যে সমস্ত বাঙালি যুবকদের উপর, তাদের স্মৃতি উদ্দেশ্যে সেই দিনটা কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক যে বাংলাদেশে কিন্তু ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের যে স্মরণে স্মৃতিস্তম্ভ কিন্তু তৈরি করা হয়েছে এবং সেখানে রাত 12টার পর বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু সেখানে বক্তব্য রাখেন এবং তা সেখানে মাল্যদান করা হয় এবং পরবর্তীতে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনিও কিন্তু বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে সারা বাংলাদেশ জুড়ে এই দিনটা কিন্তু শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো এখান থেকে আমরা দেখব যে 2023 সালে অর্থাৎ এই বছর যে ইউনেস্কো থেকে কিন্তু একটা করে থিম কিন্তু দেওয়া হয়। তো এই বছর কি থিম দেওয়া হয়েছে, সেই থিমটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এ নেসেসিটি টু ট্রান্সফর্ম এডুকেশন, অর্থাৎ বহুভাষিক শিক্ষাকে রূপান্তরের প্রয়োজন। অর্থাৎ কি বিভিন্ন ভাষায় যে শিক্ষা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি, দেখো এতদিন যে এমবিবিএস যে পড়ানো হতো সেটা কিন্তু ইংলিশে পড়ানো হতো, তো এইটা কিন্তু আমরা দেখলাম মধ্যপ্রদেশে অমিত শাহ কিন্তু হিন্দিতে এমবিবিএস পড়ানোর জন্য ঘোষণা করলেন এবং আর ধীরে ধীরে কিন্তু ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে প্রত্যেকটা যে ব্যাপার এগুলো কিন্তু ভারতবর্ষে, আমরা জানি ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ, সেখানে বাংলা থেকে শুরু করে তামিল, তেলেগু, উড়িষ্যা, মালায়ালম প্রত্যেকটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো সেই সমস্ত ভাষায় যাতে শিক্ষা গ্রহণ করা যায় সেই কিন্তু
থিমটা নেওয়া হয়েছে যে বহুভাষিক শিক্ষাকে রূপান্তরের কিন্তু অবশ্যই প্রয়োজন। তো এই বছরের কিন্তু 2023 সালে এটা থিম। এইবার আমরা দেখব যে ভারতবর্ষে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা নিয়ে কি কি আর্টিকেল বা কি কি ধারা রয়েছে। তো এখানে তোমরা জানো যে 343 থেকে 351 নম্বর ধারায় কিন্তু ভারতবর্ষের যে সরকারি ভাষা এই যে প্যারাটাকে রাখা হয়েছে, এবং এখানে কিন্তু প্রথম যে ধারাটা 343 নম্বর ধারায় কেন্দ্র সরকারের যে সরকারি ভাষা অর্থাৎ হিন্দি ভাষাটাকে কিন্তু যে জাতীয় ভাষার কিন্তু তকমা দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আরো যে অন্যান্য ভাষা, বিভিন্ন যে ভাষা বললাম বাংলা থেকে শুরু করে তেলেগু, প্রত্যেকটা ভাষার কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ 22খানা যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজকেও কিন্তু ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতবর্ষের যে রাষ্ট্রভাষা একটাই হবে এরম কিন্তু নয়, ভারতবর্ষের যে প্রত্যেকটা যে শিডিউলে যে রয়েছে 8 নম্বর যে শিডিউলে এই 22খানা ভাষা রয়েছে সেই ভাষাকেও কিন্তু অফিসিয়াল স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 345 নম্বর যে ধারা রয়েছে সেখানে কিন্তু রাজ্য সরকারের ভাষা এবং ভাষাসমূহ, অর্থাৎ যে কোনো রাজ্য সরকার কিন্তু তাদের নিজস্ব ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারা করতেই পারে। ঠিক যেমন উড়িষ্যার যে সরকারি ভাষা উড়িয়া, এবং বাংলা বা ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি ভাষা সেখানে বাংলা, এবং পাশাপাশি তারা কিন্তু ইংরেজিও কিন্তু সরকারি ভাষার তকমা রয়েছে। তো বিভিন্ন যে নাগাল্যান্ডের ভাষা রয়েছে সরকারি ভাষা ইংলিশ। অর্থাৎ ভারত সরকার থেকে যে সংবিধান যারা প্রণেতারা তারা কিন্তু এই আর্টিকেল গুলোকে রেখে দিয়ে গিয়েছিল যে ভারতবর্ষ যেহেতু বহু ভাষাভাষীর দেশ, তো যাতে একে অপরের সঙ্গে কানেক্ট থাকতে পারে এবং যাতে এই ভাষা নিয়ে কোনো আন্দোলন না হয়, কোনো মারামারি কাটাকাটি না হয়, তার জন্য কিন্তু যে রাজ্য সরকার নিজের অনুযায়ী এক বা একাধিক ভাষা কিন্তু তাদের সেই স্টেটের জন্য সরকারি ভাষা করতে পারে, তার জন্য 345 নম্বর আর্টিকেল কিন্তু এটা বলা হচ্ছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে 346তম যে আর্টিকেল রয়েছে এই আর্টিকেলে কিন্তু কেন্দ্রের সঙ্গে বা আন্তঃরাজ্যের যোগাযোগের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভাষাই ব্যবহার করতে হবে। অর্থাৎ যে হিন্দি ভাষাটাকে কিন্তু এখানে প্রাধান্য একটু দেওয়া হয়েছে, এবং পাশাপাশি হিন্দি যদি না থাকে তাহলে কিন্তু ইংলিশ, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চালানো হয় ভারতবর্ষে, তো ইংলিশ বা হিন্দি এই ভাষাটাকে কিন্তু এক কেন্দ্রের সঙ্গে বিভিন্ন রাজ্য বা এক রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের যদি ভাষায় মিল না হয় সেক্ষেত্রে তারা হিন্দি বা ইংরেজি যে কোনো একটি ভাষা কিন্তু ব্যবহার করতে পারে। এবং নেক্সট 348 নম্বর যে ধারাটা সেই ধারাটায় কিন্তু বলা হয়েছে আদালতের যে রায়, ডিগ্রি, নির্দেশ জারি এই ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে, এটা কিন্তু বলা হয়েছে। নেক্সট 350 নম্বর ধারায় প্রত্যেক ব্যক্তি প্রচলিত যে কোনো একটি ভাষায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে নিজের অভিযোগ ও তার প্রতিকারের আবেদন কিন্তু জানাতে পারে, সেটা কিন্তু জানানো হয়েছে। এবং নেক্সট যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু WBCS একটা প্রশ্ন এসেছিল যে কত নম্বর ধারায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদান করা যাবে বলে এটা ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে 350-এর এ ধারা। এটা কিন্তু WBCS এই প্রশ্নটা এসেছিল। নেক্সট যে 351 নম্বর যে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে যে হিন্দি ভাষার উন্নয়ন এবং প্রসারের জন্য কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্দেশ দিতে পারবে। দেখো এখানে কিন্তু তখন মনে হতে পারে যে হিন্দি ভাষাটাকেই কেন জোর দেওয়া হচ্ছে, কারণ তোমরা জানো যে ভারতবর্ষ কিন্তু বিভিন্ন ভাষাভাষীর দেশ, এবং সেখানে ভারতবর্ষের যে স্টেট রয়েছে, যে এখন যে টোটাল স্টেট 28খানা যে স্টেট এবং 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম যে স্টেট যে ভাষা কিন্তু হিন্দি, অর্থাৎ হিন্দি বলাই কিন্তু বলা যায়। তো হিন্দি ভাষাটাকে জোর দেওয়া হচ্ছে এই কারণে, কারণ এখনো যদি কোনো রকম বাঙালি কোনো একটা ছেলে নর্থ ইন্ডিয়ার কোনো জায়গায় চাকরির জন্য যায়, তো সেক্ষেত্রে কিন্তু তার যে ল্যাঙ্গুয়েজ সে কিন্তু হিন্দি ভাষায় কথা বলে তাদের সঙ্গে সেখানকার লোক, সেখানকার যে মানুষজনের সঙ্গে সে কিন্তু অনেক অনায়াসে কানেক্ট করতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু যদি হিন্দি ভাষাটাকে তারা জানা থাকে তাহলে কিন্তু পারবে, কারণ ইংরেজি কিন্তু এখনো ভারতবর্ষের প্রচুর যে মানুষজনের কাছে অতটা বোধগম্য হয়ে ওঠেনি। তো ইংলিশে অনেকেই কথা বলতে গেলে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করে। তো তার জন্য কিন্তু হিন্দি ভাষাটাকে যাতে উন্নয়ন এবং প্রসারণের জন্য জোর দেওয়া হচ্ছে, যেহেতু হিন্দিতে খবর থেকে শুরু করে, হিন্দিতে মুভি থেকে শুরু করে, হিন্দিতে যে বিভিন্ন সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে হিন্দির যে প্রচলন এগুলো চালানোর মাধ্যমে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রচুর জায়গা কিন্তু হিন্দি ভাষাটাকে কিন্তু একটা অল্টারনেটিভ ভাষা হিসেবে যে কানেক্ট করা হয়েছে, এবং যার ফলে কিন্তু এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এবং তারা অন্য রাজ্যে গিয়ে কিন্তু বসবাস করতে পারছে। তো এইগুলো ছিল কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ব্যাপার। তো আমি গর্বিত, আমার মাতৃভাষা বাংলা, আমি গর্বিত, আমি বাঙালি। তো বাংলা ভাষা হিসেবে আমাদের বাংলা ভাষা আমাদের অহংকার, এবং বাঙালি না হলে আমরা হয়তো এই যে ভাষার যে এত
সুমধুর যে একটা ভাষা, এটার সম্পর্কে কিন্তু আমাদের কোনো জ্ঞান থাকতো না। তো আজকের এই দিনটা বাঙালি জাতির দিন, এবং বাঙালিরাই কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু নিয়ে এসছে। তো অবশ্যই তোমরা গর্বের সঙ্গে শেয়ার করো ভিডিওটা, এবং নিজেরা অবশ্যই কমেন্ট সেকশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে কেউ কোনো রকম ছোট্ট কোনো উক্তি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।